এবার আসছে না? বুঝতে পেরেছি। এবার শুনতে পাচ্ছ? ঠিক আছে, চলো। লাস্ট কি পড়ালাম? লাস্ট কি পড়িয়েছি? তোমার তো ঠ্যাং ফ্যাং ঠিক হয়ে গেছে? ঠিক তো? চলো, তাহলে আমরা পয়েন্ট করে নেব। আলফানসো দে আলবুকার বলে পয়েন্ট করবে। রীতিমতো সুরসুরি লাগছে গো গলায়, এটা দিয়ে। আরে কি হয়েছে বাচ্চাদের মতো? চলো, এই পয়েন্ট করেছো। আলফানসো দে আলবুকার, লেখো 9 থেকে 15। 9 থেকে 15, 9 থেকে 15 আলফানসো দে আলবুকার। তো এনার সম্পর্কে কতগুলো প্রশ্ন পড়ে। 1 নম্বরে লেখো নাম্বার 1। নাম্বার 1 লেখো, রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। ভারতে যদি প্রকৃত অর্থে পর্তুগিজ শক্তিকে কেউ এস্টাবলিশ করে থাকেন, তিনি কে? না, এই ভদ্রলোক। হয়েছে? কি বললাম বলো? রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। হয়েছে? নেক্সট 2 নম্বর যেটা লিখবে, ওনাকে বলা হয় কালচারাল অ্যাম্বাসাডার। লেখো, হি ইজ কল্ড কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া। হি ইজ কল্ড কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া। বলছি, তাকে আমরা বলি কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া, ওনাকে বলি। তাই কালচারাল অ্যাম্বাসাডার কথাটা আন্ডারলাইন করো। তো কালচারাল অ্যাম্বাসাডার ব্যাপারটা কি আমরা বুঝে নিই। আচ্ছা ভাবো যে আমি নেপালের কোনো একটা স্কুলে চাকরি পেয়েছি, পড়াতে গেছি নেপাল। ঠিক আছে? তো এই যে নেপাল, হ্যাঁ, এই বয়সের ছেলে লাগবে তো তো নেপালে পড়াতে গেছি। নেপালের লোকজন কি আমাকে সহজে একসেপ্ট করবে? করবে না। তো কি করতে পারি যাতে সহজে একসেপ্ট করে? ওদের একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে পারি। তাহলে তো আর যাই করুক, বলে ঠিক আছে, জামাই আদত্ত মানে মেনে নেবে। তো ইনি বললেন পর্তুগিজদের যারা এলেন ওনার সাথে, বললো ভারতীয় ভালো মেয়ে দেখে বিয়ে করে নেন, ভালো ভারতীয় মেয়ে দেখে বিয়ে করে নেন। তাহলে কি হবে? ভারতীয়দের সাথে মিক্সটা খুব সহজে হবে। এই যে ভারতীয়দের সাথে সহজে মিক্সড আপের প্রসেস উনি শুরু করলেন। ভারতের কতগুলো স্টেট আছে, তোমার গেলে মনে হবে তুমি নিজের স্টেটেই নেই। তার মধ্যে 1 নম্বরে আছে গোয়া। পরে যেও কোনো এক সময় সুযোগ হলে। তো এই গোয়াতে উনি কি করলেন? মিক্স শুরু করলেন ইন্ডিয়ানদের সাথে, কাদের? পর্তুগিজদের। এই জন্য ওনাকে কি বলা হয়? কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া। তাহলে লিখে রাখি এক্সপ্লেনেশনটা কেন, কারণটা নিচে সাব পয়েন্ট করে লিখে রাখি। হি এনকারেজ Portuguese soldiers and merchant. He encouraged Portuguese soldiers and merchant to marry Indian girls. To marry Indian girls. Portuguese soldiers and merchant to marry Indian girls. দেখো, তোমাদের হয়তো আমি আগে বুঝিয়েছি। হয়েছে? কেন বলা হচ্ছে কালচারাল অ্যাম্বাসাডার বুঝেছি। ভারতীয় কালচারের সাথে পর্তুগিজ কালচারের মিক্স ঘটানো। নাও একটা জিনিস বোঝো, ভারতের ইতিহাসে আমরা 3টে জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে সতী, একটা হচ্ছে সহমরণ, আর একটা হচ্ছে জহর। 3টে দেখতে পাবো। আশা করি 3টে জিনিস তোমাদের জানা আছে, সতী, সহমরণ এবং জহর ব্রত। জহর ব্রত মানে কি? এটা বেসিক্যালি দেখা যেত রাজপুতানা, রাজপুতানা যে রয়েছে,
রাজপুতানায় দেখা যেত। কি হতো না, দেখো পৃথিবীতে সবসময় যদি আমরা দেখি না, সাফার করেছে মহিলারা। ছেলেরা তো যুদ্ধে যায়, ঠিক কথা, যুদ্ধে মারা যায়, মারা গেলেও বাড়ির মহিলারাই সাফার করে। আবার যদি রাজা হেরে যায়, সেই রাজ্যের মহিলারা ধর্ষিত হয়। তো রাজপুতানার রাজ্যরা যখন হেরে যেত, তখন সেই রাজ্যের মেয়েরা কি করত, আগুন জেলে তাতে ঝাঁপ দিয়ে দিত। আমরা দেখেছি আলাউদ্দিন খিলজি যখন চিতোর আক্রমণ করেছে, তো ওখানে মুভিতে ছিল দীপিকা, তো দীপিকা কি করলো, আগুনে ঝাঁপ দিয়ে দিল। এটাকে কি বলা হচ্ছে, জহর ব্রত, তাই তো? তাহলে জহর ব্রত আমরা বুঝলাম। তো তারপর আগুনে ঝাঁপ দিয়ে দীপিকা কি হলো, উঠে এসে পাঠান করলো, আগুন হয়ে গেল, তাই তো? চলো, তো আমরা জহর ব্রতটা বুঝেছি। নেক্সট যেটা বুঝি, সহমরণ। সহমরণ ব্যাপারটা তোমরা দেখতে পাবে মহাভারতে। মহাভারতে রাজা পাণ্ডুর দুটো পত্নী ছিল। বড় পত্নীর নাম ছিল কুন্তী এবং ছোট পত্নীর নাম ছিল, এক পত্নীর নাম ছিল কুন্তী, আর এক পত্নীর নাম ছিল মাদ্রী। কুন্তীর 3টে ছেলে ছিল, মাদ্রীর 2টো ছেলে ছিল। কুন্তীর ছেলেদের নাম ছিল যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। মাদ্রীর ছেলেদের নাম ছিল নকুল এবং সহদেব। তো হয়েছে কি, মাদ্রী একদিন শিকারে গেছে রাজা পাণ্ডু। পাণ্ডু যিনি রাজা, পাণ্ডু রাজা একদিন জঙ্গলে শিকারে গেছেন। তো জঙ্গলে শিকারে গিয়ে, শিকারে গেছে মানে হরিণ শিকার করবে, এক হরিণকে তীর মেরেছে। তো হরিণের তীর লেগেছে। তো যখন হরিণটাকে তীর মেরেছে, সেই হরিণ আর হরিণী যৌন মিলনে ব্যস্ত ছিল। তো সেই অবস্থায় মারা যাচ্ছে কে না, হরিণই মারা যাচ্ছে। তখন হরিণ অভিশাপ দিয়েছে পাণ্ডুকে। আসলে এটা একটা সাধকের ছদ্মবেশ ছিল। অভিশাপ দিয়েছে যে তুইও যখন এইসব করতে যাই মরবি। পাণ্ডু অভিশাপ দিয়েছে। পাণ্ডু মহাবিপদে আছে, বউদের কাছে যায় না বলে, বুঝতে পারছো, বউদের কাছে যায় না। একদিন হয়েছে কি, এই মাদ্রী নদীতে স্নান করে যাচ্ছিল, কার পাশ দিয়ে, পাণ্ডুর পাশ দিয়ে। যা হয় হবে, চল মরি, মরবো। ব্যাস, পাণ্ডু মারা পড়েছে। পাণ্ডু মারা পড়েছে, এই দোষ কে নিজের ঘাড়ে নিল, মাদ্রী। বলে আমি কেন যে নদী থেকে স্নান করে ওর পাশ দিয়ে যেতে গেলাম। তাহলে পাণ্ডুর সঙ্গে একই চিতায় উঠলো কে, মাদ্রী। এখানে কোনো ফোর্সফুলি ব্যাপার নেই, মাদ্রীর ইচ্ছা হয়েছে, স্বামীর সাথে মরেছে, দ্যাট ইজ কল সহমরণ। সতী হচ্ছে, এখানে একজন স্বামী মারা গেলে জোর করে তার স্ত্রীকে চিতায় তুলে দেওয়া হতো। ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই, জোর করে তুলে দেওয়া হতো। এটা খুব মানে কঠিন একটা জিনিস, বাজে জিনিস। তুমি ভাবো, প্রত্যেকেই একটা আলাদা মানে এন্টিটি রয়েছে প্রত্যেকের। একজনের হাজবেন্ড মারা গেছে, তো তাকে তার সাথে কি করে দিচ্ছে, চিতায়, জোর জবরদস্তি চিতায় তুলে দিচ্ছে। এটা কে বন্ধ করে দিয়েছিলেন, রামমোহন রায় তো করেছিলেন, তার আগে করেছিলেন আলফানসো দে আলবুকার্ক গোয়াতে। লেখো, স্টপ সতী সিস্টেম ইন এন্টায়ার গোয়া। স্টপ সতী সিস্টেম ইন এন্টায়ার গোয়া। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে স্যার, গোয়াতে কেন শুধু বন্ধ করেছিল, গোয়ায় ওদের কি আলাদা পাওয়ার ছিল? সেটা একটু বুঝি। বুঝেছো, স্টপ সতী সিস্টেম ইন এন্টায়ার গোয়া। তাহলে এর পরের প্রশ্ন আসবে, স্যার শুধুমাত্র গোয়াতেই কেন করলেন, বাকি জায়গায় করলেন না কেন? তার কারণ গোয়াতে ওনার পাওয়ার ছিল। কিভাবে পাওয়ার ছিল একটু বুঝি। একটা, যখন ভারতবর্ষে একজন মুসলিম রুলার আছে যাকে তোমরা বলো পাগল রাজা, মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের সময় একটা মুসলিম সাম্রাজ্য দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল, যেটার নাম ছিল বাহামনি সাম্রাজ্য। মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ ভারতে ওই মহারাষ্ট্র, কর্ণাটক, ওই জায়গাটায় একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল, যেটার নাম হচ্ছে বাহামনি সাম্রাজ্য। পরে এই বাহামনি সাম্রাজ্য নিজেদের মধ্যে মারামারি করে 5টা ভাগ হয়ে গেছিল। মানে এই সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য ছিল, এরা নিজেরাই মারামারি করে 5টা ভাগ হয়ে গেছিল। একটার নাম ছিল বিজাপুর,
একটার নাম ছিল গোলকোন্ডা, একটার নাম ছিল আহমদনগর, NAGAR, আহমদনগর, একটার নাম ছিল বেরার, আর একটার নাম ছিল বিদর। তাহলে বাহমনি সাম্রাজ্য আর নেই, এখন 5টা ভাগ হয়ে গেছে, বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর, বেরার, বিদর। 5টা যদি ভাগ হয়ে যায় তাহলে সাম্রাজ্য দুর্বল হবে। ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো, চলো। 5টা ভাগ হয়ে গেছে, তাহলে 5টা ভাগ হয়ে গেলে সাম্রাজ্য দুর্বল হবে না শক্তিশালী হবে? দুর্বল হয়ে যাবে। তো এই যে বিজাপুর আছে, বিজাপুরের এরিয়াটা ছিল এরকম একটা জায়গায়, এরকম জায়গায় কে ছিল? বিজাপুর এরকম জায়গায় ছিল। তাহলে গোয়া কাদের আন্ডারে পড়তো? বিজাপুরের আন্ডারে পড়তো। 1510 সালে এই বিজাপুরকে হারিয়ে উনি কি করেছিলেন? পুরো গোয়াটা দখল করে নিয়েছিলেন। যে কারণে গোয়া, এখনো যদি পর্তুগিজ দেখতে চাও তোমায় গোয়ায় যেতে হবে, সেটেলমেন্ট আছে। তাহলে এই গোয়াটা কে দখল করে নিল? আলফানসো দে আলবুকার। কার থেকে দখল করলেন? বিজাপুর। কত সাল? 1510। 3টে প্রশ্নই পরীক্ষা এসছে। কার থেকে দখল করেছে? উত্তর বিজাপুর। কত সালে করেছে? কে করেছে? 3টে প্রশ্নই দিয়েছে, বোঝা গেছে? তাহলে লিখে ফেলো। He captured Goa in 1510. He captured Goa in 1510. He captured Goa in 1510. Captured Goa in 1510 from, কার থেকে দখল করছে? বিজাপুর। হয়েছে? নেক্সট যে গভর্নর আসছেন তার নাম লিখবে নিনো দা কুনহা। নিনো দা কুনহা। নিনো দা কুনহা, CHUNHA। নিনো দা কুনহা বলে পয়েন্ট করবে। নেক্সট গভর্নর। ফার্স্ট পয়েন্ট লেখো নিনো দা কুনহা সম্পর্কে, নাম্বার 1। আচ্ছা, এতদিন পর্যন্ত পর্তুগিজরা যে রুল করতো তাদের নিজস্ব কোনো জায়গা ছিল ভারতে? তাহলে ভারতে প্রথম কোন জায়গাটা দখল করলো? ইনি কি করলেন? পর্তুগিজদের হেড অফিস কোথায় ট্রান্সফার করলেন? গোয়াতে ট্রান্সফার করলেন। লেখো, লেখো নাম্বার 1, ট্রান্সফার ইজ ক্যাপিটাল ইন ইন গোয়া। গোয়াতে ক্যাপিটাল ট্রান্সফার করলেন। নাম্বার 2, 2 নম্বর, ট্রান্সফার ক্যাপিটাল ইন গোয়া। নেক্সট 2 নম্বর, Vasco da Gama again came in India and died in Cochin. Vasco da Gama again came in India and died in, কোথায় মারা গেলেন বললাম? কোচিনে মারা গেলেন। died in Cochin. নেক্সট 3 নম্বর, set up Portuguese factory in হুগলি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পর্তুগিজরা চলে এলো। set up Portuguese factory in হুগলি। আচ্ছা, যদি বলে 3টে 4টে প্রশ্নের আমায় উত্তর দাও, ফার্স্ট পর্তুগিজ ফ্যাক্টরি তাহলে কোথায়? কোথায়? ক্যালিকট, হুগলি। প্রথম ভারতে আসছেন ভাস্কো দে গামা, প্রথম গভর্নর হিসাবে আসছেন আলবুকার, তাই তো? আলমিডা। কার পলিসিকে ব্লু ওয়াটার পলিসি বলা হয়? আলমিডা। হয়েছে। পয়েন্ট করবো আমরা। সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট পর্তুগিজ। পয়েন্ট করো। কি এটা বোঝা গেছে? মনে রাখা যাবে? সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট পর্তুগিজ বলে পয়েন্ট করো। সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট পর্তুগিজ। লেখো নাম্বার 1, 1 নম্বর, মারা গেছিলেন। সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট পর্তুগিজ বলে লেখো 1 নম্বর। এই যে দেখবে কি হয় বলতো, ভারতবর্ষে মানে
আমাদের এখন কি হয়, সকালবেলা উঠে আলু সিদ্ধ মুড়ি, বেলায় আলু ভাতে ভাত, রাত্রে কি আলুর দম, পরোটা, লুচি, তাই তো। হ্যাঁ, আর মা চেঁচায়, বলে ওই আলু খাস না রে, আলুর মতো হয়ে যাবে। তারপরে এই যে তোমাদের মাঝে মাঝে নিচে যেতে হচ্ছে ছেলেগুলোর, খুবই আমাকেও যেতে হচ্ছে, অসুবিধা। তো মাথায় মানে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে হচ্ছে। টোবাকো, এসবগুলো ছিল না ভারতে। এগুলো সব কারা এনেছে? পর্তুগিজরা। তাহলে লেখো স্টার্টেড, লেখো স্টার্টেড টোব্যাকো, পটাটো, started tobacco, potato, and chili cultivation. পর্তুগিজরা এনেছে চিলি কাল্টিভেশন ইন ইন্ডিয়া। এই যে চিলি সস একটু চাইছো, হয়েছে? চলো নেক্সট, 2 নম্বর। পৃথিবীতে আমরা যদি ধর্মের ইতিহাস দেখি না, এমন কোনো ধর্ম নেই যে ধর্ম একটা সময় গিয়ে ভাঙেনি। অর্থাৎ যখন তৈরি করা হয়, পরবর্তীকালে পরিস্থিতি যখন পাল্টায়। এখন তোমাদের ছোটবেলার কথা মনে পড়লে এমন কিছু কাজকর্ম যেখানে হাসি পায় না, যে আমি এটা ছোটবেলায় করেছিলাম। তো ধর্ম যখন ইনিশিয়াল স্টেজ থেকে আস্তে আস্তে ডেভেলপ করে, এই যেমন ধরো একটা সময় যখন তোমরা ছোট ছিলে, একদম ছোট, তখন তোমরা পিওর ছিলে। আস্তে আস্তে কি হয়েছে, স্কুলে গেছো, করাপশন ঢুকেছে, কলেজে গেছো, ঢুকেছে, ঢুকে সব, এখানে এসছো আরো ঢুকবে, করাপশন। তো ধর্ম যখন শুরুতে থাকে ভালো থাকে, আস্তে আস্তে কি হয়, করাপ্টেড হয়। খ্রিস্টান ধর্ম আস্তে আস্তে করাপ্টেড হয়ে পড়লো। ফলে খ্রিস্টান ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, একটা হচ্ছে ক্যাথলিক। প্রোটেস্ট্যান্ট কারা? যারা চাইলো ধর্মটাকে সংস্কার করতে। আর যারা পুরাতনপন্থী তারা কি? ক্যাথলিক। পর্তুগিজ সরকার কোনটাকে সাপোর্ট করে? ক্যাথলিককে সাপোর্ট করে। ফলে পর্তুগিজরা ভারতে কোনটা ছড়াতে চাইলো? ক্যাথলিক। তার জন্য ভারতে পাঠিয়েছিলেন একজন বিখ্যাত মানে কি বলবো, যাজক, যার নাম হচ্ছে ফ্রান্সিসকো জেভিয়ার। তোমরা সেন্ট জেভিয়ার্স নাম শুনেছো? তো পাঠিয়েছিলেন কাকে? ফ্রান্সিসকো জেভিয়ার। তাহলে লিখে ফেলো, লেখো স্প্রেড ক্যাথলিজম ইন ইন্ডিয়া। ক্যাথলিজম মানে কি বলেছি, কোন ধর্ম আসলে? খ্রিস্টান ধর্ম। স্প্রেড ক্যাথলিজম ইন ইন্ডিয়া, স্প্রেড ক্যাথলিজম ইন ইন্ডিয়া। ক্যাথলিজমের পার্ট, ক্যাথলিজমের পার্ট। Spread Catholicism in India, full stop and continue. That's why they sent, that's why they sent, that's why they sent, কাকে পাঠিয়েছিল? ফ্রান্সিসকো জেভিয়ার। That's why they sent, that's why they sent ফ্রান্সিসকো জেভিয়ার। That's why they sent ফ্রান্সিসকো জেভিয়ার। হয়েছে? নাও ফ্রান্সিসকো জেভিয়ার করেছো। এই যে যেমন ধরো, মেয়ে তোমার বিয়ের কার্ড ছাপা হয়েছিল, মনে আছে? বেশ, আরে তোমরা হেসো না, তোমাদেরও ছাপা হবে। যদি কোনো অ্যাক্সিডেন্ট না করে ফেলেছো, তো তোমাদেরও ছাপানো হবে। তো কি ব্যবস্থা হচ্ছে নাকি ছাপানোর? হচ্ছে না তো, চল। কি করা হয় বলো তো? তোমার নাম, ঠিকানা দিলে, যে গিফট নিয়ে চলে আসবে, লিখে দিলে, দিয়ে তুমি একটা প্রিন্টিং, এখানে প্রিন্ট হয়, দিয়ে এলে, তাই তো। তোমার নাম যাও, আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড নাম আছে। তো তোমার বাবার নাম আছে, ঠাকুরদার নাম আছে আছে, এদিকে ছেলের নাম আছে, ছেলের বাবার নাম, ঠাকুরদার নাম আছে। তোমার বাবা গিয়ে দিয়ে এলো। তারা কি করে বলো তো, ধরো তোমার নাম আমি ধরে নিলাম সোনালি, তাহলে ওরা কি করলো, ওখান থেকে দন্তেশ্ব নিল, একার ওকা মিলিয়ে শো করলো, না লি, এরকম ভাবে সাজিয়ে নিল, একটা জায়গায় সাজিয়ে সেটাকে পেস্ট করে দিল, তাহলে পুরো নামটা এসে গেল। এটাকে আমরা বলি প্রিন্টিং, তাই তো। এই প্রিন্টিং ভারতে ছিল না, প্রথমবার পর্তুগিজরা গোয়াতে এনেছিল। বোঝা গেছে? প্রিন্টিং প্রেস ভারতে ছিল না, এনেছিল কারা? পর্তুগিজরা। লেখো, নাহলে তোমাকে হাতে লিখে নিমন্ত্রণ করতে হতো, তাই না? মুশকিল, কত লোককে লিখবে। লেখো, ফার্স্ট টাইম প্রিন্টিং প্রেস, ফার্স্ট টাইম প্রিন্টিং প্রেস কেম ইন ইন্ডিয়া বাই পর্তুগিজ, কেম ইন ইন্ডিয়া বাই পর্তুগিজ।
হয়েছে? পয়েন্ট করবে। দেখো পর্তুগিজরা তো সবার আগে লিখেছো, বেশ তাহলে ছাপাতে যেতে হবে। চলো এবার লিখে ফেলি কজ অফ ডিক্লাইন। এগুলো কোথায় গেছে গো? দুজনে গেছে না তিনজনে গেছে? তিনজন গেছে, তাহলে ঠিক আছে লেখো কজ অফ ডিক্লাইন। দুজনে গেলে তো ধরতাম এলে। গেছিলে কোথায় তো? মানে গঙ্গার ধারটা আছে না, প্রেম করার আদর্শ জায়গা। হ্যাঁ, যাওয়া না? হ্যাঁ, চারটে ছেড়ে দেবো দিয়ে চলে যাবো। আমার সাথে যাবে ছাগল বিকেলে। চলে আমি এখানে থাকবো কি করে, এইটাই খুব মুশকিল হয়। একদিন ছুটি নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, একদিন ছুটি নিয়ে আসবো নিশ্চিত। কালকে হবে না, এই সপ্তাহে আমাকে এক সপ্তাহ আগে থেকে বলতে হবে না। সেখানে ক্লাস, আমি পুজোর ছুটিতে সিকিম যাচ্ছি, হবে না। চলো ঠিক আছে, চলো পয়েন্ট করলাম, এই করবো কজ অফ ডিক্লাইন, পতনের কারণ কি। 2011-11 যখন আসতাম তখন রাইসে পড়াতাম, ওই 12-13 ওরকম সময়। তখন এখানে একটা গ্রুপ ছিল এরকম, পুরো ওই, তখন এগুলোকে টুকটুকি বলা হতো বুঝলে, টোটোগুলোকে টুকটুকি বলা হতো, টুকটুক টুকটুক। তো তখন টুকটুকি বলা হতো। ওই 3টে ভাড়া করেছিলাম, এক মানে স্টুডেন্টরা ছিল, আমরা আমি ছিলাম। তো পুরো ওই দিকটা ঘুরেছিলাম, ওই খাগড়াঘাট ওই দিক দিয়ে সব ঘুরেছিলাম, ভুলে গেছি রাস্তা। চলো, গেছিলে কোথায়? কপাল যদি খারাপ হয়, চলো বুঝি। তো কি বললাম, কজ অফ ডিক্লাইন, 3টে কারণ আমরা বুঝবো পতনের কারণ। 1 নম্বরে লিখবো কার্তেজ সিস্টেম। এটা আমি লেখাবো না, ডায়াগ্রামে বোঝাচ্ছি, বোঝো। কি বলেছি? কার্তেজ সিস্টেম। কি জিনিস কার্তেজ সিস্টেম? আগে দেখো, মনে করো, মনে করো এটা একটা, মানে এটা আমাদের কোস্টাল এরিয়াটা রয়েছে এখানটা, জাস্ট বোঝানোর জন্য বলছি। এই জায়গাটা, এই জায়গাটা রয়েছে ব্রিটিশ, এই জায়গাটা ব্রিটিশ রয়েছে। এই, আচ্ছা, এই জায়গাটা রয়েছে পর্তুগিজ, আর এই জায়গাটা রয়েছে ব্রিটিশ। মানে এখানে ব্রিটিশদের বাণিজ্য কুঠি, এখানে পর্তুগিজদের, এখানকার ব্রিটিশদের বাণিজ্য কুঠি রয়েছে, তাই তো? স্বাভাবিকভাবেই এই বন্দর থেকে জিনিস কোন বন্দরে আসবে? এই বন্দরে আসবে। এই বন্দর থেকে জিনিস এই বন্দরে যাবে। তাহলে যখন জিনিসগুলো যাবে কার এরিয়াকে টপকাতে হবে? পর্তুগিজদের। পর্তুগিজদের এরিয়া দিয়ে যখনই টপকাবে, এটা করলাম সাদা হয়ে গেল এটা। পর্তুগিজদের এরিয়া দিয়ে যখনই টপকাবে কোনো জাহাজ, তারা একটা ট্যাক্স চাইবে। এই ট্যাক্স না দিলে তোমার জাহাজটাকে আমি বাজেয়াপ্ত করে নেব। বুঝতে পারছো না পারছো না? তাহলে যেতে হচ্ছে তো এখান দিয়ে যেতে হয় পর্তুগিজদের এরিয়া দিয়ে, জোর করে ট্যাক্স নিত। এই ফোর্সফুলি ট্যাক্স কালেকশনকে কি বলা হতো? কার্তেজ। এটা কিন্তু ওরা ইচ্ছে করে দিত না, ফোর্সফুলি এটা কালেক্ট করতো। এই ফোর্সফুলি ট্যাক্স কালেকশনকে কি বলা হচ্ছে? কার্তেজ। ফলে যারই জাহাজ যা, তার উপর ট্যাক্স চাইতো। একবার ঔরঙ্গজেবের একটা জাহাজ যাচ্ছিল বুঝলি, ট্যাক্স না দিলে খুব মারবো। ঔরঙ্গজেব পুরো মেরে এখানে এদের পর্তুগিজের অবস্থা খারাপ করে দিয়েছিল, খুব মেরেছিল। হ্যাঁ, তার জাহাজ সে দেশের রাজা, তার জাহাজ বলে ট্যাক্স দিতে হবে, বলে আমার থেকেও ট্যাক্স নিবি, খুব মেরেছে। তো এই হচ্ছে একটা কারণ পতনের, বোঝা গেছে? বোঝা গেছে, তাহলে লিখে নাও 1 নম্বর কার্তেজ সিস্টেম। কার্তেজ সিস্টেমটা কি ব্যাপার একটু লিখে নাও, ডায়াগ্রামে করে দিয়েছি কার্তেজ সিস্টেম, বোঝা গেছে? ফোর্সফুলি কালেকশন অফ ট্যাক্স কিভাবে করতো করে নিতে পারো ডায়াগ্রামটা, তাতে সুবিধা হবে। লাগিয়ে দাও, উল্টে পড়ে যাবে। জানলা খোলা আছে? হয়েছে? কি জিনিস ক্লিয়ার, কিভাবে ট্যাক্স কালেক্ট করতো? নাও, ডান হয়েছে সবাই?
2 নম্বর লিখবে তাহলে 1 নম্বর কার্থেজ সিস্টেম, 2 নম্বর সিস্টেমটার নাম লিখবে ক্রুসেডিং। 2 নম্বর লিখবে ক্রুসেডিং। ক্রুসেডিং মানে কি? ধরো একজন খ্রিস্টান ব্যক্তি, তিনি একজনকে কনভিন্স করলেন যে তুমি খ্রিস্টান ধর্ম নিয়ে নাও, ঠিক আছে, সে নিয়ে নিল, কার কি করার আছে, কিছু করার নেই। এরা কি করতো, ফোর্সফুলি কনভার্ট ইনটু খ্রিস্টান রিলিজিয়ন, ফলে সাধারণ মানুষ কি হলো, রেখে গেল। তাহলে 2 নম্বর কারণ কি, 2 নম্বর হচ্ছে লেখো ক্রুসেডিং মানে ফোর্সফুলি কনভার্ট ইনটু খ্রিস্টান রিলিজিয়ন, forcefully convert into Christian religion. Next. আচ্ছা, সবার প্রথমে বোঝো বোম্বে বলতে আমরা কি বুঝি। আজকে তখনকার বোম্বে বলতে বোঝাতো গুজরাট, বোম্বে, গোয়া, সিন্ধ, এই পুরো রিজিয়নটাকে বলতো বোম্বে। তাহলে বোম্বে মানে এরকম না আজকের মহারাষ্ট্রের মতো বোম্বে। বোম্বে মানে তখন পাকিস্তানের যে সিন্ধ রিজিয়ন সেটাও বোম্বে। বোম্বে মানে আজকের গুজরাটও বোম্বে, আজকের বোম্বে তো বোম্বের মধ্যেই পড়ে, প্লাস গোয়া, এত বড় হচ্ছে বোম্বে রিজিয়ন। তোমরা নিশ্চয়ই ডাউরি সিস্টেম বলছো, পণ নেয়ার ইচ্ছা আছে? আর ইচ্ছা আছে না নেই? নেই তো, যাকে ছেড়ে দাও, সে কি করে পরে আমরা আলোচনা, আমি বলে দেবো কি করে নিতে হবে, বলার দরকার নেই, হ্যাঁ কায়দা করে বলবো। চলো, ম্যাডাম বোঝেন তো পণ কথা, নিয়ে যাবে, এদের আমি বোঝাবো যে কি করতে হবে তার জন্য, এটা আমি এদের বুঝিয়ে দেবো। চলো বুঝি। তো পর্তুগাল, পর্তুগাল আর ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা ছিলেন মানে যুবরাজ ছিলেন যার নাম হচ্ছে চার্লস টু। ইংল্যান্ডের যুবরাজ হচ্ছে চার্লস টু, আর পর্তুগালের কুইন বলবে না, কুইন মানে তো রানী, রাজার বউ, হ্যাঁ প্রিন্সেস বলবে। রাজার বউকে বিয়ে করলে যৌতুক দেওয়া তো দূরের কথা, মারবে উল্টে। কুইন হবে না, তাহলে কি হবে, প্রিন্সেস। তার নাম হচ্ছে ক্যাথরিন। তোমরা ক্যাটরিনা মনে রাখতে পারো, বোঝার সুবিধা। তো পর্তুগালের যিনি মানে রাজকুমারী, তার নাম হচ্ছে ক্যাথরিন, আর ব্রিটেনের যিনি যুবরাজ যার নাম চার্লস টু। দুজনের মধ্যে বিয়ে হয়েছে, বিরাট আনন্দের ব্যাপার। তো এই বোম্বে রিজিয়ন কাদের ছিল, পর্তুগিজদের ছিল। পর্তুগিজরা ডাউরি হিসাবে কাকে দিয়ে দিল, বোম্বে রিজিয়নটা ইংলিশদের দিয়ে দিল। ব্যাস, শ্বশুর এবার সাইকেলে করে ঘুরছে, সবই তো দিয়ে দিয়েছে, পুরো বোম্বে রিজিয়ন দিয়ে দিয়েছে। ব্যাস, পর্তুগিজদের পাওয়ার ভারতে শেষ। বিয়ে হলো ওখানে, ঝামেলা হলো ভারতে। বুঝতে পেরেছো? তো তাহলে লিখে ফেলা যাক। এটা বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? হ্যাঁ, ডাউরি বলে তাহলে পয়েন্ট করে নাও। ডাউরি, আমার চাকরি আর বেশি দিন নাই, তোমরাই খেয়ে নেবে। ডাউরি বলে লেখো ম্যারেজ বিটুইন কার কার মধ্যে হচ্ছে, চার্লস টু, ব্রিটিশ প্রিন্স। লেখো চার্লস টু করতে গেলে কি করে বুঝবে পরে, লেখো চার্লস এতে ছিল না, অন্য জায়গায় চার্লস ছিল না, ও সেটা আমার তোমার তো জানা নেই, ফলে সুবিধা হয়েছে কম জানা। লেখো তো কি বলো, ম্যারেজ বিটুইন পর্তুগিজ প্রিন্স, এই ব্রিটিশ প্রিন্স চার্লস টু অ্যান্ড পর্তুগিজ প্রিন্সেস ক্যাটরিনা, তাহলে কি হবে, ক্যাথরিন। ক্যাথরিন, দেখো ভালো নামটা না, ক্যাথরিন, an entire Bombay region
was given as a dowry. Entire Bombay region was given as a dowry. Entire Bombay region was given as a dowry. ঠিক আছে, চলো দেখো যদি সিরাজদৌল্লার কোনো বংশধর পাও আছে, দেখো তো চলো। তাহলে নেক্সট কি হবে? এই নেক্সট কি হবে গো? পর্তুগাল তো শেষ, ডাচ। না তোমাদের আমি কিভাবে দেখাবো ওখান থেকে তোমরা দেখতে পাবে কি জানি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে ম্যাপটা এত আবঝা আছে বুঝতে পারছি না। ঠিক আছে, সেটা তো আবার কতবার হবে, চলো। এমনি বিরাট ছোট থেকে তুমি ম্যাপ দেখে পড়েছো, এই জন্য দুর্দশা। চলো সেটা আমরা যেটা পড়ছি কি না, ডাচ পয়েন্ট করে নাও, ডাচ। পর্তুগিজ শেষ, পয়েন্ট করবে ডাচ, DUTCH। হ্যাঁ, ডাচ। দেখো, ডাচ বলে কোনো দেশ হয় না, ডাচ বলে কোনো দেশ হয় না। আমাদের কি বলে? বাঙালি। কেন? বাংলায় কথা বলি বলে বাঙালি। যে গুজরাটি কেন? যে গুজরাটি ভাষার কথা বলে। তামিল কেন? তামিল ভাষায় কথা বলে বলে। তাও আমাদের মধ্যে না অনেকটা কি বলতো, এরকম সফিস্টিকেট ব্যাপারটা আছে। আমার সঙ্গে ধরো কারো দেখা হলো, সে হিন্দিতে বলছে, আমরা হিন্দিতে বলি, কিন্তু যদি তুমি দক্ষিণে যাও তারা তোমার সাথে বিন্দু মাত্র কোঅপারেট করবে না, বিন্দু মাত্র কোঅপারেট করবে না। মানে তোমার এরকম সিচুয়েশন হবে, মানে তুমি ধরো গাড়িতে করে যাচ্ছ, তুমি বলছো যে কাউকে যে আমি আজকে ইডলি খাবো না, সে কানে ইডলি শুনে যে গাড়ি ইডলির দোকানে ঢুকিয়ে দেবে, ভাববে তুমি ইডলি খাও, বুঝবে না। একরকম বিচে গেছি, বুঝলে, একটা বিচে বলেছিলাম, একটা বিচে গেছি, ওখানের লোক তো অন্য কিচ্ছু বোঝে না, হিন্দি বোঝে না, ইংরেজি বোঝে না, বাংলা তো বাদই দাও। তো একটা লোক কি করে, একটা বিচের মধ্যে এরকম ওয়াশরুম করা আছে, তো সেখানে ওই যাচ্ছে, এবার একটা লোক কি করেছে, এরকম ওই আমি যেরকম গলায় ব্যাগ এনেছি ওরকম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এবারে যে যাচ্ছে তাকে বলছে এরকম কত, 10 টাকা। এবার আমি গেছি পুজোর সময়, বছর 2-3 আগে। তো এক বাঙালি, মানে কলকাতা বা কোথাও হয় বাঙালি, তো ভদ্র মহিলা আর তার মানে মেয়ে না, বোন হবে অথবা ননদ হবে, দুজনে ওয়াশরুমে যেতে হচ্ছে। তো সে, এরা তো কথা বুঝছেন, ওরাও বুঝছেন, এরা বলছে আমরা বাথরুমে যাব, সে বলছে 10। এরা বলছে আমরা শুধু বাথরুম করব, বলছে 10। মানে কেউ কারোর কথা বুঝতে পারছে না। তো বলার মধ্যে আমি না বলে ফেলেছি মুখ ফসকে, তাহলে আপনি দুটোই করে নিন না এই টাকা। সে তো আমার সাথে মানে ঝগড়া লেগে যাওয়ার জোগাড়, আমি আর ওখানে দাঁড়াইনি, চলে গেলাম। মানে ল্যাঙ্গুয়েজ কত বড় সমস্যা, বুঝতে পারছো। সে বলছে শুধু বাথরুম করবো, বলছে 10। মানতে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, ব্যাস ঝগড়া আমার সাথে হয়ে যাওয়ার জোগাড়। তো যাই হোক, আমরা বাঙালি কেন বাংলায় কথা বলি, এরা ডাচ কেন? নেদারল্যান্ডের লোকের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ডাচ, সেই জন্য তাদের কি বলা হচ্ছে, ডাচ বলা হচ্ছে। কথাটা বোঝা গেছে না জানি। তাহলে নেদারল্যান্ডের লোকের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল, ডাচ, যে কারণে তাদের কি বলছি আমরা, ডাচ বলছি। এরকম একটা জায়গায় নেদারল্যান্ডে আসবে, বুঝতে পেরেছো, নেদারল্যান্ডে এরকম একটা জায়গায় আসবে। আমি তোমাদের পড়ানোর শুরুতেই কি বলেছিলাম, পড়ানোর শুরুতেই বলেছিলাম যে দুটো সুপার পাওয়ার কান্ট্রি ছিল, কি কি, স্পেন আর এই যে নেদারল্যান্ড জায়গাটা ছিল, এই নেদারল্যান্ড জায়গাটা কে দখল করে রেখেছিল, স্পেন দখল করে রেখেছিল এই নেদারল্যান্ড। মানে সোজা ভাষায় বলতে পারো, নেদারল্যান্ড ছিল স্পেনের দখলে। আমরা কি করেছি, ব্রিটিশদের দখলে ছিলাম।
আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করে কি হয়েছি, স্বাধীন হয়েছি। তাহলে নেদারল্যান্ড কাদের এখন কলোনি? আমরা যেমন ব্রিটেনের কলোনি ছিলাম, নেদারল্যান্ড কাদের কলোনি ছিল? স্পেনের কলোনি ছিল। তারা কি করেছে? যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য, করে তারা কি পেয়েছে? আজকে নেদারল্যান্ড স্বাধীনতা পেয়েছে। ভেবে দেখো, ইনিশিয়ালি নেদারল্যান্ড ওয়াজ আ কলোনি, বাট আফটার গেটিং দেয়ার ইন্ডিপেন্ডেন্স দে ওয়ান্টেড টু সেট আপ দেয়ার ওন কলোনিজ। কথাটা বুঝলেন না? বুঝলেন? তারা এতদিন কলোনি ছিল, স্বাধীন হয়ে তারা কি ডিসাইড করেছে? আমরা কলোনি তৈরি করব। আমার কথা বুঝতে পেরেছো? এতদিন পর্যন্ত তুমি যার জন্য লড়াই করছিলে, এবার তুমি সেটা করতে চাইছো। বুঝতে পেরেছো? তো নেদারল্যান্ডের ইচ্ছা কি হয়েছে? যে রাস্তা তো সবাই পেয়ে গেছে, রাস্তা তো পেয়ে গেছে, সবাই জেনে গেছে রাস্তা। তো নেদারল্যান্ড ডিসাইড করেছে আমরা কোথায় আসব। নেদারল্যান্ড ডিসাইড করেছে যে নেদারল্যান্ড ডিসাইড করেছে আমরা এই রুট, আমরা এই রুট দিয়ে কোথায় যাব? ইন্ডিয়াতে যাব। স্পেনের কথা আমি তো বলছি না। স্পেন সে তো আগে থেকে নেদারল্যান্ড দখল করে রেখেছিল। স্পেন, আমি কি বলেছি, প্রথমেই তারা দখল করে নিয়েছিল যে যে এরিয়াটা পেরেছে। পরে তাদের চুক্তি হয়েছে আমরা এক্সপ্যান্ড করব না, আমরা আমেরিকাতে যাব অথবা আমরা এদিকে আসবো। বোঝা গেছে? পর্তুগাল এদিকে আসবে, স্পেন এদিকে যাবে। আমি এদের কথা, স্পেনের কথা বলছি না, আমি পড়াচ্ছি নেদারল্যান্ডের কথা। নেদারল্যান্ড আগে স্পেনের অধীনে ছিল, এখন স্বাধীন হয়ে তারা কি ডিসাইড করেছে? যে আমরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে আসবো। রাস্তা পেয়ে গেছি, কারণ সবাই রাস্তা জেনে গেছে। ভেবে দেখো, স্পেনের মাথা গরম হবে না? হবে না? বলে ওরে সাবাস, তোরা আমার কলোনি ছিলি, এখন তোরা কলোনি তৈরি করবি। স্পেন আলটিমেটাম দিয়ে দিল, যদি কোনো জাহাজ, স্পেনের জাহাজ আমরা, যদি কোনো স্পেনে, যদি কোনো আমরা ডাচ জাহাজ দেখি, তাহলে সেই ডাচ জাহাজটাকে আমরা এখানে কি করে নেব? পুরো দখল করে নেব। অর্থাৎ আটলান্টিক ওশান দিয়ে যেন ডাচ জাহাজ না যায়। তাহলে স্পেনের যে ইচ্ছাটা ছিল কি হলো? স্পেনের ইচ্ছাটা কি হয়ে গেল? মানে নেদারল্যান্ডের ইচ্ছাটা ভারতে আসা বন্ধ হয়ে গেল। কারণ যে রাস্তা আছে সেই রাস্তাটাকে কে ক্লোজ করে দিয়েছে? স্পেন ক্লোজ করে দিয়েছে। কার জন্য? নেদারল্যান্ডের জন্য। তাহলে নেদারল্যান্ডের আর কিছু করার নেই। একজন ব্যক্তি যার নাম ছিল হাইগেন, একজন ব্যক্তি যার নাম কি ছিল? হাইগেন নামক একজন ব্যক্তি ছিলেন। এই হাইগেন ব্যক্তিটা কোথাকার লোক? ভালো করে মন দিয়ে গানটা শুনবে। হাইগেন ব্যক্তিটা হচ্ছে নেদারল্যান্ডের লোক। হাইগেন নেদারল্যান্ডের লোক। তিনি কাজ করতেন কোথায়? ভারতে। কিভাবে কাজ করতেন? একজন পর্তুগিজের মানে পর্তুগিজ গভর্নরের সেক্রেটারি ছিলেন। পর্তুগিজরা তো এখানে গভর্নর পাঠিয়েছেন, সেই পর্তুগিজ গভর্নরের সেক্রেটারি কে ছিলেন? হাইগেন। তিনি কোথাকার লোক? নেদারল্যান্ডের লোক। তো ভেবে দেখো, আমি বলেছি দুটো সুপার পাওয়ার কান্ট্রি ছিল, একটা পর্তুগাল আর স্পেন। তারা গোটা বিশ্বের ম্যাপ তৈরি করে ফেলেছিল। পর্তুগাল আর স্পেন গোটা পৃথিবীর ম্যাপ তৈরি করেছিল। এটা একটা রুট মাত্র, কিন্তু বাকিরা পৃথিবীর ম্যাপ জানতো না। কে কে জানতো পৃথিবীর ম্যাপ? পর্তুগাল আর স্পেন। আর নেদারল্যান্ড কোথাকার লোক? এই সরি, হাইগেন নেদারল্যান্ডের লোক। তিনি কাজ করতেন কাদের অধীনে? কাদের অধীনে? পর্তুগিজদের অধীনে কাজ করতেন। উনি কি করলেন একদিন, ইনি সেক্রেটারি ছিলেন, উনি কি করলেন একদিন ম্যাপ গুলো চুরি করে নিলেন, মানে কপি করে নিলেন। কাদের থেকে? পর্তুগিজদের থেকে। করে নেদারল্যান্ড সরকারকে হিউজ দামে বিক্রি করলেন। ভারতে, ভারতে আসার ম্যাপ কিনতে পারছে না, কিনবে তো। হাইগেনের থেকে ম্যাপ কে কিনে নিলেন? গভর্নমেন্ট অফ নেদারল্যান্ড। তাহলে ভারতে আসার রাস্তা পাওয়া গেছে। কে বিক্রি করেছে আমরা দেখে নিলাম। মনে করো এই 5 জনকে আমি নিয়ে নিলাম। ধরো মনে করো আমাদের ছেলে উডল্যান্ডের জুতোর দোকান আছে, স্যারের সি লেদার্স, এর কি অজন্তা, ম্যাডামের কেয়া সেট, ও ম্যাডামের সৌমি। ওদের ভালো দিক, এগুলো হচ্ছে প্রোডাকশন, মানে প্রোডাক্ট মুখে মাখতে হবে। আমব্রেলা আছে, ওরা মেখে আসে।
তো আমি বললাম এগুলো এক একটা কোম্পানি, ভালো করে বুঝবে। ও স্যার, ও স্যার, পরে আমি বলে দেবো নামগুলো, এখন ছেড়ে দাও আর শুনে নাও, আর ওর থেকে আমি ভালো বলে দেবো, ঠিক আছে? বুঝেছো? আমি কি করে জানলাম? তো আমি এদের পাঁচজনকে বললাম, বাবা তোমাদের কাছে যা ক্যাপিটাল আছে তোমরা তোমাদের ক্যাপিটাল গুলো আমার কাছে জমা দাও। ওর ক্যাপিটাল আছে, ওর আছে, ওর আছে, ওর আছে, ওর আছে, এরা পাঁচজনের যে ক্যাপিটাল আছে আমার কাছে জমা দিল। এই যে পাঁচজনের ক্যাপিটাল এক জায়গায় জমা হলো, আমি একটা কোম্পানি তৈরি করলাম। এই ধরনের কোম্পানিকে বলা হয় জয়েন্ট স্টক কোম্পানি। আজব ব্যাপার, ছেড়ে দাও। এই ধরনের কোম্পানিকে কি বলা হয়? জয়েন্ট স্টক কোম্পানি। বোঝা গেছে জয়েন্ট স্টক কোম্পানি কি? তাহলে ভারতে আসার রাস্তা পেয়ে গেছি। ডাচরা 1602 সালে তৈরি করলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে বুঝতে পেরেছো ডাচ মানে কি বলেছি? ল্যাঙ্গুয়েজ। কাদের ল্যাঙ্গুয়েজ? নেদারল্যান্ডের লোকের। কার থেকে ম্যাপ কিনলো? হাইগেনের থেকে। তো কেনার পর কি তৈরি করলো? জয়েন্ট স্টক কোম্পানি। নাম কি দিল? ডাচ ইস্ট ইন্ডিজ কোম্পানি। ইন্ডিয়া নয়, ডাচ ইস্ট ইন্ডিজ কোম্পানি, পরে ইন্ডিয়া হয়ে গেছিল। ডাচ ইস্ট ইন্ডিজ কোম্পানি, এটা হচ্ছে পৃথিবীর প্রথম জয়েন্ট স্টক কোম্পানি। ক্লিয়ার? জয়েন্ট স্টক কোম্পানি কি ভেবে দেখো। এই রাস্তা তো দখলে, এই রাস্তা দিয়ে তো আসতে পারবে না, তাহলে কোথা দিয়ে আসবে? এরা করলো কি, ল্যান্ড রুটে রাশিয়া দিয়ে ঝাঁপ মারলো কোথায়? প্যাসিফিক ওশানে। ভেবে দেখো রুটটা, এরা কোন দিক দিয়ে এসছে? এদিক দিয়ে। এরা কোথা দিয়ে এসছে? রাশিয়া হয়ে প্যাসিফিক ওশানে এলো। প্যাসিফিক ওশান দিয়ে আস্তে আস্তে প্রথম যে দেশটা এলো সেটার নাম কি? ইন্দোনেশিয়া। তাহলে ডাচরা প্রথম কলোনি কোথায় করলো? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে প্রথম এলো কোথায়? ভারতের একটা জায়গা, এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, এই জায়গায় ফার্স্ট। এটার নাম হচ্ছে মুসলিপত্তনম। জায়গাটার নাম কি বলেছি? মুসলিপত্তনম। এটা কোথায় পড়ে এখন? অন্ধ্রপ্রদেশে। প্রথম স্থাপন করলো ভারতের। দ্বিতীয় যে জায়গাটা তৈরি করলো পুলিকট। পুলিকট কোথায় পড়ে? তামিলনাড়ু। তাহলে ডাচ, পর্তুগিজরা কোন দিক দিয়ে এসছে ভারতের? ওয়েস্টার্ন পার্ট দিয়ে। এরা কোন দিক দিয়ে এসছে? তাহলে পর্তুগিজদের সেটেলমেন্ট কোন দিকে হয়েছে? এদের সেটেলমেন্ট কোন দিকে হয়েছে? ইস্টে। বুঝলে না? বুঝলে না? কোথায় কোথায় স্থাপন করলো, কোন রুট দিয়ে এলো? ক্লিয়ার? তাহলে প্রথম ভারতে কোথায় করেছিল? মুসলিপত্তনম। এটা হচ্ছে 1605 প্রথম ভারতের সেটেলমেন্ট, আর এটা 1609, এবং এটাকেই করেছে হেডকোয়ার্টার। আচ্ছা ভেবে দেখো, তাহলে ডাচরা বেসিক্যালি কিসের বিজনেস, পর্তুগিজরা বেসিক্যালি কিসের বিজনেস করতে বলেছি? স্পাইস। কিসের ব্যবসা করতো? কটনের। এটা এবারে ডাব্লিউবিসিএস এর কোশ্চেন ছিল। মুখস্থ করার কোনো দরকার নেই, লজিক্যালি বোঝো। কত মাথায় রাখবে? একটুকু মাথা। এর অন্য চিন্তা ভাবনা রাখবে না পড়াশোনা রাখবে? দরকার নেই। তো কেরল কিসের জন্য? স্পাইসের জন্য। আর আমাদের এই অন্ধ্রপ্রদেশের এই জায়গাটা কিসের জন্য? কটন ইন্ডাস্ট্রির জন্য। তাহলে কটনের ট্রেড করতো। একবার দেখে নাও, লেখাতে আরম্ভ করবো। ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার? স্যার, জয়েন্ট স্টক মানে অনেকজন মিলে, সাপোজ জয়েন্ট স্টক কোম্পানি মানে ইফ মেনি কোম্পানিজ pool their capital in a single platform. If many এন্টিটিও বলতে পারো, কোম্পানি বলতে পারো, pool their capital in a single platform and set up a company, then the company is called joint stock company. বোঝা গেছে? এটা না? হ্যাঁ,
পর্তুগিজদের, আমি ডাচদের ওখানে তো অনেক বিজনেসম্যান আছে, তাদের সকলকে আমি ডাচ সরকার বলেছি তোমাদের টাকাগুলো আমাকে দাও। যার যা ক্যাপিটাল আছে, ওর 1000 টাকা আছে, উডল্যান্ড ওর 10,000 টাকা আছে, ওর কি বলেছে সিলেদাস ওর 5,000 আছে, আর ওর অজান্তা চলে না 500 টাকা দিয়েছে, ঠিক আছে। তোর কে আছে এখন বিরাট চলছে, 20,000 দিয়েছে, সৌম্য ভালো চলছে 15,000 দিয়েছে। তো ওরা দিয়ে একটা জায়গায় টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আমি কি তৈরি করেছি, জয়েন্ট স্টক কোম্পানি। বোঝা গেছে জয়েন্ট স্টক কোম্পানি। এবারে যে যেরকম অ্যামাউন্ট দিয়েছে সে সেরকম রিটার্ন পাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে চলো ডাচ বলে লেখো, লেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা জয়েন্ট স্টক না, এটা গভর্নমেন্টের, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ব্যক্তিগত। হ্যাঁ, এটা 1600, আসবো এর পরেই। কটা পর্যন্ত? 3:30 অব্দি ক্লাস না? তাহলে তো সর্বনাশ হয়ে গেল, ইংলিশটা আজকে আর হবে না। কি জানি কি আছে ক্লাস ক্লাস, বুঝতে পারছি। লেখো, লেখো অ্যাকচুয়াল নেম অফ দ্য কান্ট্রি ওয়াজ, অ্যাকচুয়াল পরের দিন ভালো করে সেজে গুজে আসবো, ছবি নিও। অ্যাকচুয়াল নেম অফ দ্য কান্ট্রি ওয়াজ নেদারল্যান্ড, অ্যাকচুয়াল নেম অফ দ্য কান্ট্রি ওয়াজ নেদারল্যান্ড। হ্যাঁ বলতেই পারো, আরো আগে নেম অফ দ্য কান্ট্রি ওয়াজ নেদারল্যান্ড। নেক্সট 2 নম্বর পয়েন্ট, দেয়ার কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ওয়াজ, কি হবে কলোকুয়াল, লোকাল লেখো রে বাবার, মুখের দিকে ওরম তাকিও না। দেয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডাচ, এমন ভাই মুখের দিকে তাকালে যেন কিডনি চেয়েছি। লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডাচ, হয়েছে। নাম্বার 3, ইনিশিয়ালি নেদারল্যান্ড ওয়াজ কলোনি অফ, কাদের কলোনি? স্পেন। ইনিশিয়ালি নেদারল্যান্ড ওয়াজ কলোনি অফ, but after getting independence, initially Netherlands was colony of Spain, but after getting independence, after getting independence, Netherlands, but after getting independence, they wanted to set up their own colonies. They wanted to set up their own colonies in Southeast Asian countries. They wanted to set up their own colonies in Southeast Asian countries. Next, Spain, Spain closed, Spain closed Atlantic Ocean for, Spain closed Atlantic Ocean for, এও বাবা, বানানটা লিখতে পারছেন ওই জন্য আমি এও মেরেছে, বুঝতে পেরেছি। আমি অনেকদিন হয়ে তোমার থেকে জালি ছেলে তো আমি, ঠিক আছে। হ্যাঁ ভুল না, আটলান্টিক লিখতে পারছে না, এও মেরেছে। চলো মরগে যাও। কি বলেছি? ক্লোজড আটলান্টিক ওশান ফর, কাদের জন্য? ফর ডাচ বা নেদারল্যান্ড, হয়েছে। আটলান্টিক ওশান ফর ডাচ বা নেদারল্যান্ড, যেটা করেছে। নেক্সট, হাইগেন, হাইগেন বাংলাটা দেখে নেবে, পরের দিন দূরে বসবে, আমার চোখের সামনে বসবে। হাইগেন, এই যে লিখে দিয়েছি, HUIGHEN, হাইগেন, কমা দিয়ে সিটিজেন অফ নেদারল্যান্ড, সিটিজেন অফ নেদারল্যান্ড, কমা কমা
তাহলে লাইন সেন্টেন্সটা হচ্ছে হাইগেন ওয়ার্কড ইন ইন্ডিয়া। চলো হাইগেন ওই মাছ ওগুলো আবার সব ইংরেজির নিয়ম আছে, ওরা সব বোঝে, ক্লজ বলে, তাই তো? কমা দিয়ে ছেড়ে দাও, কি ক্লজ, মাথা গন্ডগোল হয়ে যাবে। লেখো হাইগেন ওয়ার্কড, আবার লিখছে হাইগেন, সারা কি জিনিস, হ্যাঁ আবার হাইগেন লিখছো কেন? হ্যাঁ লেখো ওয়ার্ক, লেখো ওয়ার্ক, নেদারল্যান্ড কমা দিয়ে এবার লেখো ওয়ার্ক ইন ইন্ডিয়া, ওয়ার্ক ইন ইন্ডিয়া as a secretary under a Portuguese governor. হ্যাঁ করতো, তখন তো ওগুলো দেশ মধ্যে যাতায়াত আছে। তাই মেয়ে বলো, তুমি লিখে বলো। সেক্রেটারি কি বললাম? আচ্ছা ঠিক আছে, আন্ডার পর্তুগিজ গভর্নর, সেক্রেটারি আন্ডার পর্তুগিজ গভর্নর, ঠিক আছে। নেক্সট, পর্তুগিজ গভর্নরের আন্ডারে সেক্রেটারি হিসেবে কাজ করতো। নেক্সট, ওয়ান ডে he had stolen maps from Portuguese. stolen ওই পারফেক্ট টেন্সে হয় না, আগেরটা একটা আগে ছেড়ে দাও, ইংলিশে করবে। ওয়ান ডে হি হ্যাড, বিরাট ইংরেজি শিখেছো ছাড়বো, আমার থেকেও হাল খারাপ। হি হ্যাড স্টোলেন ম্যাপস Portuguese and sold it to the government of Netherlands, and sold it to the government of Netherlands, sold it to the government of Netherlands, sold it to the government of Netherlands. আচ্ছা আমি যদি ওই ছেলেটি না আসে, তোমাদের ক্লাসটা যদি একটু বাড়িয়ে দিয়ে অসুবিধা হয়ে যাবে খুব। বাবা ওরা যা তাকাচ্ছে আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও বাবা, লোকের অভিশাপ পুরোতে পারবো। চলো, হ্যাঁ ও দরকার কি আছে, তোমার ব্যাপারটা, তোমার কথা যাওয়ার আছে নাকি? তোমার আমি ব্যবস্থা করে নিচ্ছি। কি বললাম? আন্ডারা না, লাইনটা বললাম সোল্ড ইট টু দা গভর্নমেন্ট অফ নেদারল্যান্ড। নেক্সট, গভর্নমেন্ট অফ নেদারল্যান্ড সেট আপ। নেক্সট, গভর্নমেন্ট অফ নেদারল্যান্ড সেট আপ, গভর্নমেন্ট অফ নেদারল্যান্ড সেট আপ, set up a joint stock company, set up a joint stock company in 1602, joint stock company in 1602 as কি হবে? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিজ লিখতে পারো, আচ্ছা ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট, রুট লেখো, রুট কোন পথে ভারতে এসছে, রুট লেখো। তাহলে যেভাবে লিখেছো, নেদারল্যান্ড থেকে রাশিয়া হয়ে গঙ্গা দিয়ে, তাহলে কি ওটা, তাহলে তাই হবে, প্যাসিফিক ওশান দিয়ে যা আছে লিখে গেল, ইন্দোনেশিয়া। তোমার চিন্তা কি, ওরা এসছে তুমি খালি লেখো না, ওর সালা চিন্তা হচ্ছে কতদিন লাগবে, জিনিস কি হয়েছে? হয়েছে, আমি ওখান থেকে ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া বলে স্টপ করো, তারপর আমি লেখাচ্ছি। ইন্ডিয়া বলতে এসছে, পয়েন্ট ফর সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, পয়েন্ট করো সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। কিছু লিখছো না, লিখছো? আমার সব না, তুমি করবে যা, ও মানে আমার সর্বনাশ ওই করবে যাবে। তো লিখেছো, লেখো সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। এই আগে লিখে নি বাবা, এক্ষুনি ছেলেটি চলে আসবে বলে ছাড়তে হবে ক্লাস। লেখো সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, নাম্বার ওয়ান।
they first settle down এই তোমাদের এখন ক্লাস আছে নাকি? তোমাদের ক্লাস দিয়ে রেখেছে? তোমাদের বারণ করেনি? আমিও তোমাদেরকে ব্যাপারটা বুঝতে পারছি না। আমাকে বলেছে 3:30 অবধি তোমাদের ক্লাস, তারপর আমাকে কি আরে এটাকে শেষ করো। কি বললাম? সেটেল ডাউন ইন, দে ফার্স্ট সেটেল ডাউন ইন ইন্ডিয়ায় তো লেখা আছে সেটেলমেন্ট ইন ইন্ডিয়া মাথায়। দে ফার্স্ট সেটেল ডাউন ইন, আরে রাগ করো না বাবা, মুসলিপত্তনম। ফার্স্ট সেটেল ডাউন ইন মুসলিপত্তনম ইন 1605 হয়েছে। মুসলিপত্তনম কোথায়? কেরলে। কোথায় জানো যদি লেখো, লেখো মুসলিপত্তনম হয়েছে। নেক্সট 2 নম্বর কেরলে আছে। বলবে না, কানে শুনছে না কেন মরুককে। নেক্সট লেখো their second settlement was জিওগ্রাফিকেও লিখতো চন্দ্রপ্রদেশ, তাই তো? জিওগ্রাফিও লিখছো? আচ্ছা, পুলিকট কোথায় লিখেছো? তামিলনাড়ু। লেখো their second settlement was, তোমাদের তো লোকেশন মানে চোখে দেখতে পাবে এটা এখানে এটা ওখানে, তাই না? দেখতে পাচ্ছ? দেখছি তোমার। their second settlement was in, কোথায় হবে? পুলিকট। পুলিকট কোথায়? তামিলনাড়ু। এটা হচ্ছে কত সালে বলেছি? 1609। ঠিক আছে, আর পুলিকটটা লিখে রাখবে, এটা ছিল ওদের হেডকোয়ার্টার। আচ্ছা, পর্তুগিজদের হেডকোয়ার্টার কোথায় ছিল? গোয়াতে। এটা গোয়াটা কোন দিকে আসছে? এদিকে, এদিক দিয়ে আসছে। এদের হেডকোয়ার্টার এদিকে হবে, ওরা এদিকে করেছে। মানে জাস্ট দেখো, একটা ইমেজ তৈরি হলে না জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো বোঝা গেছে না? নিচে স্টার দিয়ে একটা পয়েন্ট লেখো। দে বেসিক্যালি ট্রেড, কিসে ট্রেড করতো? কটন। পয়েন্ট করব কজ অফ ডিক্লাইন, পয়েন্ট করব কজ অফ ডিক্লাইন। কারা আসছে গো? এরপরে যদি আমি ক্লাসটা না নিয়েছি, মানে আমার বহরমপুর থেকে বেরোতে পারবো তো? আমি তো ভাবলাম তোমাদের সাথে একটু ঘুরতে বেরোবো গো, তাহলে ক্লাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি বলেছি? কজ অফ ডিক্লাইন। কত টাইম হয়েছে? 3:30 বাজে। কজ অফ ডিক্লাইনটা কি পরের দিন করাবো নাকি? হ্যাঁ, কোনটা? ডাচটা কমপ্লিট করে দেবো। চলো, পয়েন্ট করো কজ অফ ডিক্লাইন। এদিকে দেখো, এই জায়গাটা, এই জায়গাটার নাম ছিল ট্রাভাঙ্কোর। কি হয়েছে গো? এই জায়গাটার নাম ছিল ট্রাভাঙ্কোর, এখন বলি ত্রিবাঙ্কুর।
এই ট্রাভাঙ্কোর যে জায়গা, এই ট্রাভাঙ্কোরের একজন রাজা ছিলেন যার নাম ছিল মার্তন্ড বর্মা। তাহলে ট্রাভাঙ্কোরের রাজা ছিল কে? মার্তন্ড বর্মা। হয়েছে কি, এখানে ডাচদের যে সেটেলমেন্ট ছিল একটা, ঠিক আছে, তো মার্তন্ড বর্মার ইচ্ছা হয়েছে আমি গোটা সাউথ ইন্ডিয়াটা দখল করব। তো মার্তন্ড বর্মা কি করেছে? চারিদিকে আক্রমণ করেছে। মার্তন্ড বর্মা আক্রমণ করেছে। তো মার্তন্ড বর্মা ভুলে একটা কাদের টেরিটরি দখল করে নিয়েছে? ডাচদের টেরিটরি দখল করে নিয়েছে। তো যখন ডাচদের টেরিটরি দখল করে নিয়েছে, ডাচদের কি বলা উচিত ছিল? আমি ক্লাস 3 তে পড়াচ্ছি। মার্তন্ড বর্মা মার্তন্ড বর্মা দখল করে নিয়েছে, ডাচদের কি করা উচিত ছিল? রিকোয়েস্ট করা উচিত ছিল যে আমাদের জায়গা ফিরিয়ে দাও। উল্টে মার্তন্ড বর্মাকে ডাচরা থ্রেট করছে, বলে জানিস অক্সিলারি ফোর্স নিয়ে আসবো ইন্দোনেশিয়া থেকে, এক্সট্রা ফোর্স খুব মারবো। আগে ভয় দেখাচ্ছে মার্তন্ড বর্মাকে, বলে এক্সট্রা ফোর্স নিয়ে এসে খুব মারবো, তোর জায়গা ফিরিয়ে দিবি না বল। ভেবেছিল মার্তন্ড বর্মা ভয়ে ফিরিয়ে দেবে। মার্তন্ড বর্মা আরো মারতে আরম্ভ করলো, বেশ করে মেরে যত এরিয়া ছিল ডাচদের কে কেড়ে নিল? মার্তন্ড বর্মা। যা দক্ষিণে ছিল সব কে দখল করে নিয়েছে? মার্তন্ড বর্মা। একটাই ডাচদের টেরিটরি ছিল বেঙ্গলে, বাকি সব কে কেড়ে নিয়েছে? মার্তন্ড বর্মা। কত সালে যুদ্ধ হয়েছে? 1741 ব্যাটেল অফ কোলাচেন। আরে খুব জ্বালাচ্ছে তো। ব্যাটেল অফ কোলাচেন। এই যে ব্যাটেল অফ কোলাচেনে কে হেরে গেছে? ডাচরা। সব চলে গেছে, একটাই কোথায় টিকেছিল? বেঙ্গলে। এটাও 1759-এ ব্যাটেল অফ বিদেরা, বিদরের যুদ্ধ। এখানে কারা কেড়ে নিল? ব্রিটিশরা কেড়ে নিল। ডাচরা ভারত ছেড়ে বাড়ি চলে গেল। দুটো যুদ্ধ। তাহলে ব্যাটেল অফ কোলাচেন বুঝেছি, ব্যাটেল অফ বিদেরা বুঝেছি। লিখে ফেলো তাহলে, লেখো ব্যাটেল অফ কোলাচেন। ব্যাটেল অফ কোলাচেন লেখো 1741। ব্যাটেল অফ কোলাচেন লেখো 1741। কার কার মধ্যে হচ্ছে? লেখো বিটুইন কার কার মধ্যে হচ্ছে? লিখে ফেলো। রুলার অফ, কাদের রুলার? 1741 রুলার অফ কে? রুলার অফ ট্রাভাঙ্কর মার্তন্ড বর্মা। রুলার অফ ট্রাভাঙ্কর মার্তন্ড বর্মা। রুলার অফ ট্রাভাঙ্কর মার্তন্ড বর্মা and Dutch East India Company. ফুল স্টপ। ওর সাথে কন্টিনিউ করো। মার্তন্ড বর্মা defeated Dutch and captured their all territories in South India. Marton Burma defeated Dutch and captured their all territories in South. পয়েন্ট করো ব্যাটেল অফ বিদেরা। পয়েন্ট করো ব্যাটেল অফ বিদেরা। পয়েন্ট করো ব্যাটেল অফ বিদেরা। সাল লেখো 1759। লেখো আফটার লেখো আফটার ব্যাটেল অফ কোলাচেন। আফটার ব্যাটেল অফ কোলাচেন
After Battle of Kolachel, Dutch had after Battle of Kolachel, Dutch had a single trade center in Bengal, কোথায়? না চিনসুরা, চুচুড়াকে আমরা বলি চিনসুরা, ট্রেড সেন্টার ইন বেঙ্গল, ব্র্যাকেটে লিখে রাখবে চিনসুরা বা চুচুড়া লিখতেই পারো তোমরা, কিন্তু চিনসুরাই প্রনাউন্সিয়েশন করবে, চিনসুরা হয়েছে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপচার চিনসুরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপচার চিনসুরা in 1759 in the Battle of Bidera. 1759 in the Battle of Bidera. British East India Company captured Chinsura in the Battle of Bidera in 1759. হয়েছে? পয়েন্ট করে রাখো, পরের দিন যদি দেখা হয় তাহলে কথা হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর আপনাকে কোশ্চেনটাকে করে না, কোনো কোশ্চেন নেই, কত লাগবে? হ্যাঁ, ওটা তো হবেই, তোমার যখন 22 বছর হয়ে গেছে, মানে 23, তুমি বলছো 22, চলছে 23, কারো কোনো কোশ্চেন নেই তোমাদের? নেই কেন বলো তো? হয় কিছু বুঝেনি, আমরা সব বুঝেছি। চলো টাটা। আর এই সব পরের দিন থেকে না, তো স্যারেরা পরের দিন থেকে টাইম আসতে হবে, ঠিক আছে? পরের দিন রেকর্ডিং করবো, তোমাদের জন্য করছি না, তোমাদের কি বলবো, ও আসে রেগুলার, আর এই ছেলেগুলো রেগুলার আসে, চলো ওই মেয়েটি আসে রেগুলার, ওই মেয়েটিও আসে, একে তো মাঝে মাঝে দেখতে পাই, মাঝে মাঝে পাই না। তোমার তো উকিল রেখেছে নাকি? তোমার উকিল রেখেছে, নিজের কথা বলতে পারছে না ও, ও তোমার কথা বলছো? ঠিক আছে, তাহলে চলো টাটা।